নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় পরমাণুর গঠন পর্ব 9। আজকে আলোচনার বিষয় ছোট্ট আলোচনা নিউক্লিয় বল অর্থাৎ নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয়ার ফোর্স কি সেটা জানতে হবে। তো এখানে মূল প্রশ্ন তিনটে প্রশ্ন দিয়েছি। নিউক্লিয়ন কি, নিউক্লিয় বল কাকে বলে অর্থাৎ এই নিউক্লিয়ার ফোর্স কাকে বলে, 3 নম্বর নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলি লেখো। এই হচ্ছে মূলত তোমাদের ক্লাস 9-এর প্রশ্ন। এবার সরাসরি আমরা আলোচনাতে চলে যাচ্ছি। আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের মধ্যে দু রকম কণিকা থাকে। একটা হচ্ছে পজিটিভ কণা যাকে বলা হচ্ছে প্রোটন। এই পজিটিভ কণাকে বলা হচ্ছে প্রোটন, যাকে সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করা হয়। আর একটা থাকে নিস্তড়িত কণা যাকে বলা হচ্ছে নিউট্রন, অর্থাৎ যাকে সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করা হয়। এই দুই রকমের কণা থাকে। এই প্রোটনের সংখ্যা 1 থেকে অনেকগুলো হতে পারে, নিউট্রনের সংখ্যা 0 থেকে অনেকগুলো হতে পারে। তাহলে এই যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন এদের দুজনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত কণাগুলিকে একত্রে নিউক্লিয়ন বলে, যেমন প্রোটন ও নিউট্রন। প্রথম প্রশ্নের উত্তর পাওয়া গেল। এবারে আরেকটা তথ্য দিয়ে রাখি। এই যে নিউক্লিয়াস তার ব্যাসার্ধ 10⁻14 মিটার থেকে 10⁻16 মিটার এর ক্রম, অর্থাৎ 10⁻14 মিটার থেকে 10⁻16 মিটার এর মধ্যে এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ রেঞ্জ আছে। কারণ ছোট আকারের পরমাণু হলে তার নিউক্লিয়াসের ব্যাসার্ধ কম হবে, আর পরমাণু যদি আকারে বড় হয় তাহলে তার নিউক্লিয়াসের পরিমাণটা বা আকারে বা আয়তনের পরিমাণটা বেশি হবে। সেই জন্য ক্রমটা একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে। এবারে আলোচনা করব যে এই যে নিউক্লিয়াসের মধ্যে যেহেতু নিউট্রন হচ্ছে নিস্তড়িত আমরা জানি, কিন্তু প্রোটন হচ্ছে পজিটিভ, ঠিক আছে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন অনেকগুলো থাকতে পারে। এখানে আমি 2টি প্রোটন এঁকেছি, 2টি প্রোটন। এই দুটো প্রোটন হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ আধান আর পজিটিভ আধান এদের মধ্যে কি হয়, বিকর্ষণ বল কাজ করে, ঠিক আছে। আর কি হয় না, যদি বিকর্ষণ বল কাজ করে তাহলে দুটো প্রোটনের পজিটিভ আধানের জন্য বিকর্ষণ বলজনিত কারণে এরা পরস্পর সরে যাওয়ার কথা, অর্থাৎ পজিটিভ আধান এই পজিটিভ আধান বিকর্ষিত হয়ে আরও দূরে সরে যাওয়ার কথা, ঠিক আছে। তাহলে এই যে নিউক্লিয়াসটা আমি এঁকেছি, নিউক্লিয়াসের মধ্যে দুটো প্রোটন কী হচ্ছে, বিকর্ষিত হয়ে যদি দূরে সরে যায় তাহলে নিউক্লিয়াস থেকে বেরিয়ে যাওয়ার কথা। আবার মনে করো নিউক্লিয়াসটা যদি আরও বড় হয় তাহলে এই পজিটিভ প্রোটনের সংখ্যা যদি অনেকগুলো হয়ে যায়, অনেক আকারে যদি বড় হয়, আর এইগুলো হচ্ছে নিউট্রন, তাহলে প্রোটনের সংখ্যা যদি বাড়ে তাহলে সেখানে কি হবে, লক্ষ্য করে দেখো। এই যে প্রোটনগুলো, এই প্রোটনগুলো আমি এখানে আঁকলাম, তাহলে এদের মধ্যে কী হবে, বিকর্ষণ বল হবে। এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, এর মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, এর মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, এর মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, আবার এইটার মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, এইটার মধ্যে বিকর্ষণ বল কাজ। তাহলে এতগুলো বিকর্ষণ বল কাজ করলে আদৌ কি এই প্রোটনগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকার কথা? তোমাদের সাধারণ চিন্তাভাবনায় কি বলে, থাকার কথা নয়। অর্থাৎ এই প্রোটন কণা, এই পজিটিভ কণা অর্থাৎ প্রোটনগুলো একে অপরের বিকর্ষণের ফলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বেরিয়ে চলে যাওয়ার কথা, অর্থাৎ এদের বন্ডিংটা ভেঙে যাওয়ার কথা। অর্থাৎ ভেঙে গিয়ে মনে করো এইটা ছিটকে এদিক চলে গেল, এটা ছিটকে এদিক চলে এলো, এইটা ছিটকে এদিক চলে গেল, এইটা ছিটকে এদিকে চলে গেল, হ্যাঁ, তারপরে এইটা ছিটকে গিয়ে এদিকে চলে গেল। তাহলে এইভাবে যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় বিকর্ষণ বলের জন্য, তাহলে এই যে নিউক্লিয়াসটা আঁকা হয়েছে এই নিউক্লিয়াসটার অস্তিত্ব থাকতো না, নিউক্লিয়াসটা ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা। আর নিউক্লিয়াস যদি ভেঙে চুরমার হয়ে যায় তাহলে পরমাণুর গঠনটা থাকার কথা নয়, তাই না? খুব আশ্চর্য লাগছে, তাই তো। আরেকটা তথ্য দিই,
একটা প্রোটন আর একটা প্রোটন, দুটো প্রোটনের মধ্যে 6 নিউটন বল বিকর্ষণ বল কাজ করে, 6 নিউটন বিকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, এই 6 নিউটন বিকর্ষণ বল কিন্তু অনেক বেশি পরিমাণ। তাহলে যদি বিকর্ষণ বল যদি কাজই করে, তাহলে এই প্রোটনগুলো এক জায়গায় জমাট হয়ে নিউক্লিয়াসের ভিতরে থাকার কথা নয়। তবুও তা সত্ত্বেও নিউক্লিয়াসের ক্ষুদ্র পরিসরে বহু সংখ্যক প্রোটন একই জায়গায় থাকলেও নিউক্লিয়াস ভেঙে যায় না। এটি স্থায়ী হয় কিভাবে? এটা একটা প্রশ্ন রাখা হলো, তাই তো? তাহলে এই যে একটা আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমি একটু আগে যে যুক্তিটা দিলাম যে প্রোটনগুলো পজিটিভ আধানগ্রস্ত কণা পরস্পরের মধ্যে যদি বিকর্ষণ বল কাজ করে, তাহলে এরা পরস্পর থেকে দূরে সরে যাওয়ার কথা, আর তার ফলে নিউক্লিয়াসটা অস্তিত্ব থাকার কথা নয়। এখান থেকে প্রোটন ভেঙে বেরিয়ে চলে গেলে আর পরমাণুর অস্তিত্ব থাকতো না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে পরমাণুর অস্তিত্ব আছে এবং নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে না, এটা স্থায়ী হচ্ছে। কিন্তু কিভাবে? এর উত্তর পাওয়া যাবে, এর জন্য দায়ী একটা নতুন ধরনের বল। এই বলটা ওপর অন্য কোনো বাইরের প্রভাব ক্রিয়া করে না। ঠিক আছে, বাইরের কোনো বাহ্যিক কোনো কারণের জন্য এই নিউক্লিয় বলের কোনো প্রভাবিত হয় না। তাহলে এই নিউক্লিয় বলটা একেবারে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি। ওকে, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটনগুলো আছে আর নিউট্রনগুলো আছে, এদের মধ্যে তৈরি হওয়া একটা বল। তো চলে আসি এই নিউক্লিয় বলটার জন্য, অর্থাৎ কিভাবে এই নিউক্লিয় বল তৈরি হচ্ছে, কিভাবে? প্রাকৃতিকভাবে তো, কিন্তু কিভাবে তার তো একটা যুক্তি আছে। বিজ্ঞানী ইউকাওয়া তিনি কি মতামত দিয়েছেন? নিউক্লিয়াসে উপস্থিত মেসন নামে এক প্রকার পারমাণবিক কণিকা, যাকে বলা হয় সাব পার্টিকেল। দেখো, পার্টিকেল, পরমাণুর 3টি প্রধান পার্টিকেল আছে। পরমাণুর 3টি মূল কণা, একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। এই 3টে হচ্ছে পার্টিকেল মূল। এছাড়াও আরও কিছু পার্টিকেল আছে যেগুলো হচ্ছে অস্থায়ী, যার একদম ক্ষণস্থায়ী, হঠাৎ করে তৈরি হয়ে হঠাৎ করে ধ্বংস হয়ে চলে যায়। তাদেরকে বলা হচ্ছে অবপারমাণবিক কণা, অর্থাৎ সাব পার্টিকেল। এখানে দেখো, স্থায়ী কণা স্টেবল পার্টিকেলস, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। আর অস্থায়ী কণা আনস্টেবল পার্টিকেল, এরা স্থায়ী হয় না, উৎপন্ন হয়ে নষ্ট হয়ে যায়। যেমন পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি প্রোটন। ওকে, আরও কিছু পার্টিকেল আছে যারা সংমিশ্রিতভাবে, অর্থাৎ কম্পোজিট পার্টিকেল, সেটা ডয়টেরন, আলফা কণা ইত্যাদি। তো এই যে আনস্টেবল পার্টিকেল, এদের মধ্যে যে মেসন কণাটা দেখতে পাচ্ছ, এই মেসন কণাটা, এই মেসন কণার সাহায্যে প্রোটন ও নিউট্রনের মধ্যে অতি দ্রুত পারস্পরিক রূপান্তরের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয়। এটা বিশদে একটু ব্যাখ্যা করার ব্যাপার আছে। অর্থাৎ শুধু এইটুকু জেনে রাখো যে মেসন কণা নামক একটা পারমাণবিক কণা, অর্থাৎ সাব পার্টিকেলের সাহায্যে প্রোটন আর নিউট্রনে পরস্পর পরিবর্তন হয়, অর্থাৎ প্রোটন নিউট্রনে পরিণত হয় আর নিউট্রন প্রোটনে পরিণত হয়। প্রোটন নিউট্রনে রূপান্তরিত হচ্ছে, আবার নিউট্রন প্রোটনে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, এটা একটা বিশেষ কারণে ঘটে থাকে, আর তার জন্য দায়ী হচ্ছে মেসন কণা, যার জন্য প্রোটন হঠাৎ করে নিউট্রনে পরিণত হয়, নিউট্রন আবার প্রোটনে পরিণত হয়। বিজ্ঞানী হাইসেনবার্গের মতে নিউক্লিয়াস মধ্যস্থিত, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রনের মধ্যে প্রতিনিয়ত অবিরাম গতিতে আধান বিনিময় হয়। অর্থাৎ প্রোটন যে নিউট্রনে পরিণত হয়, নিউট্রন প্রোটনে পরিণত হচ্ছে, তার মানেটা কি না, প্রোটনের চার্জ, প্রোটন তো পজিটিভ আর নিউট্রনটা কি নিউট্রাল, এই প্রোটনটা নিউট্রনে পরিণত হয়, তার মানে তার পরবর্তী চেহারাটা হয় এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আধানবিহীন হয়ে যাচ্ছে, আর এটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার পরক্ষণে এইটা আবার চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গিয়ে কী হচ্ছে, এইটা
প্লাস হয়ে যাচ্ছে, আবার এইটা এটা নিস্তরিত হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? অর্থাৎ পজিটিভটা তখন হয়ে যাচ্ছে নিউট্রাল। এই যে পজিটিভ, এই পজিটিভটা নিউট্রাল হয়ে যাচ্ছে, আর নিউট্রালটা পজিটিভ হয়ে যাচ্ছে। পরক্ষণেই এই নিউট্রাল আবার পজিটিভ হয়ে যাচ্ছে, আর পজিটিভ নিউট্রাল হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রোটন নিউট্রনে পরিণত হচ্ছে, নিউট্রন প্রোটনে পরিণত হচ্ছে। অত্যন্ত দ্রুত গতিতে প্লাস আধান জিরো হয়ে যাচ্ছে, জিরো আধান আবার প্লাস হয়ে যাচ্ছে, পরস্পর রূপান্তরিত হচ্ছে। এর ফলে প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে আসল ঘটনা, আর এর জন্য দায়ী হচ্ছে মেসন কণা। এই পারস্পরিক রূপান্তরের ফলে সমতড়িৎধর্মী প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল দূরীভূত হয়। অর্থাৎ প্রোটনের মধ্যে যে পারস্পরিক বিকর্ষণ বল ক্রিয়া হচ্ছিল, সেই বিকর্ষণ বলটা আর কোনো প্রভাব থাকে না, যেহেতু প্রোটন নিউট্রনে পরিণত হচ্ছে, আবার নিউট্রন প্রোটনে পরিণত হচ্ছে। হওয়ার ফলে কি হচ্ছে, এদের মধ্যে যে বিকর্ষণ বলটা ছিল, সেই বিকর্ষণ বলটা আর কোনো ক্রিয়াশীল হয় না, এবং ওদের মধ্যে এক তীব্র আকর্ষণ বল উদ্ভব হয়। তাহলে বিকর্ষণ বল আর থাকে না, বিকর্ষণ বল দূরীভূত হয়, আর তীব্র আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বলটাই হচ্ছে নিউক্লিয় বল। তাহলে প্রশ্নটা আমার কি ছিল? প্রশ্ন ছিল, নিউক্লিয়াসের ক্ষুদ্র পরিসরে বহু সংখ্যক প্রোটন একই জায়গায় থাকলেও নিউক্লিয়াস ভেঙে যায় না, কারণ প্রোটনগুলোর মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া হয়, ক্রিয়া থাকা সত্ত্বেও নিউক্লিয়াস ভেঙে যায় না। এটি স্থায়ী হয় কিভাবে? তার উত্তর তোমরা কি লিখবে? তোমরা লিখবে এখান থেকে, নিউক্লিয়াসে উপস্থিত মেসন কণা নামক এক প্রকার পারমাণবিক কণিকার সাহায্যে প্রোটন ও নিউট্রনের অতি দ্রুত পারস্পরিক রূপান্তরের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয়। অথবা তোমরা এটা লিখতে পারো, নিউক্লিয়াসের মধ্যস্থিত প্রোটন নিউট্রনের মধ্যে প্রতিনিয়ত অবিরাম গতিতে আধান বিনিময় হয়। এর ফলে প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। এই পারস্পরিক রূপান্তরের ফলে সমতড়িৎধর্মী প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল দূরীভূত হয় এবং ওদের মধ্যে তীব্র আকর্ষণ বল উদ্ভব হয়। আর এই আকর্ষণ বল হচ্ছে নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলের জন্য নিউক্লিয়াসটা ভেঙে যায় না। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই উত্তরটা লিখবে, এটা অনেকটা বেশি প্রমিনেন্ট। আর পরবর্তী প্রশ্ন ছিল, নিউক্লিয় বল কাকে বলে? এই উত্তরটা লিখে দেবে। পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়নগুলি যে তীব্র আকর্ষণ বলের দ্বারা পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিয় বল। ঠিক আছে, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন ও নিউট্রনগুলো যে আকর্ষণ বলের দ্বারা আবদ্ধ হয়ে থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিয় বল। এবং 3 নম্বর শেষ প্রশ্ন ছিল, নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলি লেখো। আমরা যে আলোচনা করলাম এখান থেকে অনেকগুলো ছোট ছোট পয়েন্টে আমরা ভাগ করে নিলে উত্তরটা পেয়ে যাব। 1 নম্বর, এটি একটি তীব্র আকর্ষণ বল, অর্থাৎ নিউক্লিয় বল একটা তীব্র আকর্ষণ বল। 2 নম্বর, মহাকর্ষীয় আকর্ষণ বলের থেকে এই বল 10⁻40 অর্থাৎ 10⁻40 গুণ জোরালো। তা বুঝতেই পারছো কতটা বেশি শক্তিশালী। এটা প্রাকৃতিকজাত, প্রাকৃতিক কারণে এটা সৃষ্টি হয়েছে, বাইরের অন্য কোনো প্রভাব এর উপর পড়ে না। আর একটা কি না, স্থির তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বলের চেয়েও অনেক বেশি হয়। 3 নম্বর পয়েন্ট, কুলম্বের সূত্র দূরত্বের ব্যস্ত বর্গ সূত্র মেনে চলে না। অর্থাৎ আমরা আগে শিখেছি যে একটা প্লাস আধান আর একটা মাইনাস আধান, এদের মধ্যে হয় আকর্ষণ বল কাজ করে, অথবা একটা প্লাস আধান আর একটা হচ্ছে প্লাস আধান, এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ ও বিকর্ষণ বলের মান নির্ণয় করা যায় কুলম্বের সূত্রের সাহায্যে। কি ছিল না, F ভ্যারিজ অ্যাজ Q1 Q2। এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, তাহলে Q1 আর Q2-র গুণফল সাথে সমানুপাতিক। এটা হচ্ছে কুলম্বের প্রথম সূত্র। কুলম্বের দ্বিতীয় সূত্র দূরত্বের ব্যস্ত বর্গ সূত্র, অর্থাৎ এদের মধ্যে দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে আকর্ষণ বিকর্ষণ বল পরিবর্তিত হয়। অর্থাৎ সোজা কথা, যদি এই দুটো কণা একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, এদের দূরত্ব যদি D1 হয়, এবারে যদি দূরত্ব তুমি বাড়িয়ে দাও, এটা যদি দূরত্ব D2 হয়, তাহলে দূরত্ব যত বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত কমে যাবে। কিভাবে কমবে না, এই দূরত্বের বর্গ নিতে হবে এবং তার ইনভার্স রেসিপ্রোকাল, সেইটাই বলা হচ্ছে দূরত্বের ব্যস্ত বর্গ সূত্র।
অর্থাৎ এই যে সূত্রটা কুলম্বের সূত্র বা দূরত্বের ব্যস্ত বর্গ সূত্র, এই সূত্র মেনে চলে না এই নিউক্লিয় বল, সেই জন্য বলা হয়েছে এই যে নিউক্লিয় বল এই দুটো সূত্রের উপর নির্ভর করে না। 4 নম্বর, এই বল আধান নিরপেক্ষ। অবশ্য আমার আলোচনা এটাই প্রকাশ পেয়েছে যে এখানে আধানের কোনো ব্যাপার নেই, অর্থাৎ দুটি ধনাত্মক আধানযুক্ত প্রোটন, অর্থাৎ প্রোটন এবং প্রোটন এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের যে মান সেটা কিন্তু আধানের উপর নির্ভর করে না। অথবা একটা প্রোটন একটা নিউট্রন এদের মধ্যে যে আকর্ষণ বল, এখানে শুধুই আকর্ষণ বল কাজ করে, মনে রাখবে এখানে শুধুই আকর্ষণ বল কাজ করে, কোনো বিকর্ষণ বল থাকে না। তাহলে প্রোটন প্রোটনের মধ্যে আকর্ষণ হবে, মানে এটা একটা বলতে পারো ব্যতিক্রমী কেস, ঠিক আছে। কারণ আমরা তো জানি যে আধানের যে ব্যাপার স্যাপার, যে পজিটিভ আর নেগেটিভ আকর্ষণ করে, আর পজিটিভ পজিটিভ কী করছে বিকর্ষণ করে, অথবা নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে, ঠিক আছে। এটা বিকর্ষণ করে, এটা বিকর্ষণ করে, এটা আকর্ষণ করে সাধারণ নিয়মে, অর্থাৎ কুলম্বের সূত্র নিয়ম অনুসারে। কিন্তু একমাত্র নিউক্লিয় বলের ক্ষেত্রে এখানটায় শুধুমাত্র কেবলমাত্র আকর্ষণ বল কাজ করে। তাহলে প্রোটন প্রোটন, নিউট্রন প্রোটন, ঠিক আছে, এদের মধ্যে কি হয়, সবসময় একই পরিমাণ নিউক্লিয় বল ক্রিয়া করে, অর্থাৎ কোনো আধানের মানের উপর নির্ভর করে না। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে স্বল্প পাল্লার বল। স্বল্প পাল্লা বলতে কি বোঝায়, মনে রাখতে হবে যে এই নিউক্লিয় বলটা সৃষ্টি হচ্ছে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে এর যা কিছু ক্রিয়াশীল হয়, এই পাল্লা মাত্র 1.5 ইন্টু 10⁻⁻15 মিটার। তা এই যে ইনফরমেশানটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম, কোনো বইতে 2 পাবে, 2 ইন্টু 10⁻⁻15, কোনো বইতে এই যে 10⁻15 জায়গায় 12 পাবে, হয়তো -12 পাবে, -13 পাবে, -14 পাবে, -15 পাবে, -16 পাবে, এটা কোনো ফ্যাক্টর না, মোটামুটি একটা মান লিখবে। তবে রেঞ্জটা হবে -12 থেকে -16 এর মধ্যে থাকবে। তাহলে 1.5 ইন্টু 10⁻⁻15 মিটার এই যে পাল্লা, এই পাল্লার মধ্যে, অর্থাৎ এই যে পাল্লা বলতে গেলে এটা ব্যাসার্ধকে বোঝাচ্ছে, এই যে ব্যাসার্ধটা, এই পাল্লার ভিতরে এই নিউক্লিয় বলটা কাজ করবে, নিউক্লিয় বল যে অর্থাৎ আকর্ষণ বলটা কাজ করবে। আর এই পাল্লার বাইরে মনে করো এইটা যদি নিউক্লিয়াস হয়, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, এই বাউন্ডারির বাইরে এখানে যদি নিউক্লিয় বল এফ হয়, এই বাউন্ডারির বাইরে এর মানটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তো রামায়ণে আমরা লক্ষণ রেখা পড়েছিলাম, সীতা বনবাসের সময় সীতার চারিদিকে কি করা হয়েছিল, লক্ষণ একটা রেখা টেনে দিয়ে গিয়েছিল এবং বলেছিলেন যে এই গণ্ডির বাইরে গেলে বিপদ, যাতে না যায়। তার মানে গণ্ডির এই জায়গায় দাঁড়িয়ে থাকলে সম্পূর্ণ সুরক্ষিত, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে খুব বিপদ। সেই রকমভাবে এই যে রেখাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ নিউক্লিয়াসের যেটা পরিধি, সেই পরিধির ভিতরে কিন্তু এফের মান সর্বত্রই সমান, সমস্ত জায়গায়। এখানে এফের মান যা, কেন্দ্রে এফের মান তা, এখানে এফের মান যা, এইখানটা এফের মান তাই, অর্থাৎ এই পরিধির মধ্যে, এই পরিসরের মধ্যে এফের মান সর্বত্রই সমান। কিন্তু এই রেখার ঠিক বাইরে চলে এলে এফের মান 0 হয়ে যায়। খুব মজার একটা ঘটনা এটা, ঠিক আছে। তো মোটামুটি যেটুকু বললাম এটুকু একটু ভালো করে দেখলে নিউক্লিয় বল সম্পর্কেও ক্লাস 9-এর জন্য যথেষ্ট।